সবাইকে নতুন লেকচারে স্বাগতম। আমার লাস্ট দুই আলোচনার কোয়ান্টাম সংখ্যা বিষয়ক প্রথমে ছিল যে কোয়ান্টাম সংখ্যার প্রেক্ষাপট, পরের আলোচনাতে আলোচনা করা হয়েছে যে কোয়ান্টাম সংখ্যা কী, কেমন কী। তবে লাস্ট যে কোয়ান্টাম সংখ্যা বিষয়ক ভিডিওটা আপলোড হয়েছে সেখানে মার্কারি বিষয়ে একটা জটিলতা ছিল, মানে লিখতে যেয়ে মার্কারি কালিটা কমে যাওয়ার কারণে আমি অনেক কিছু লিখতে পারিনি। এবং আমি আলোচনার সময় যে কথাটা বলেছিলাম যে আমার আলোচনাটা শোনার সময় যেন সবাই বই খুলে নিয়ে আলোচনাটা শুনে তাহলে বুঝতে পারবে। আরেকটা কথা বলেছিলাম, যদি তাও অসুবিধা হয় মোটামুটি আমি আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করব সেটা যদি পূর্বের ক্লাসের সাথে যদি কম্পেয়ার করে মিলাই নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা বুঝতে বেশ কিছু সুবিধা হবে আশা করছি। তাহলে শুরু করি। আমরা কোয়ান্টাম সংখ্যার বিষয়ে একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি। মনে করি যে আমাকে বলা হলো যে তৃতীয় শক্তি স্তরে যে অরবিটালগুলো আছে তাদের জন্য কোয়ান্টাম সংখ্যার হিসাব হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি যে তৃতীয় শক্তি স্তরের জন্য আমি জানি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। তৃতীয় শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। ফলে এখানে আমি জানি যে তৃতীয় শক্তি স্তরের জন্য এটাকে কেন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বলছি, কারণ আমি জানি যে তৃতীয় শক্তি স্তরের প্রথম অরবিটাল আমি লিখতে পারবো 3s। আমরা জানি যে এস পি ডি এফ এগুলোকে অরবিটাল বলে, আর এর আগের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে তার শক্তিস্তর নির্দেশ করে। যেহেতু আমি এখানে 3s লিখছি তাহলে এস একটা অরবিটাল এবং তিনটা হচ্ছে তার কত নম্বর শক্তিস্তর আছে সেটা নির্দেশ করে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রধান শক্তিস্তরের জন্য আমি নাই বুঝলাম যে যেটা অরবিটাল সামনে থাকে সেটা, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কীভাবে বুঝবো? তো সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং তার মান শূন্য সহ মানে শূন্যকে নিয়ে বলতে হবে n-1 পর্যন্ত, শূন্য সহ n-1। তো এখন আমরা ইচ্ছা করে সহকথাটা বাদ দিয়ে এখানে একটা কমা আকারে লিখতে পারি 0 n-1। এই কারণে আমি তৃতীয় কক্ষপথের জন্য লিখতে পারবো 0, 3 - 1 0। এখানে আমি 2 লিখতে পারি, বাদ দিলে তো 2 হবে। তবে 0-এর পরে 2 এটা একটা কেমন একটা দেখায়, এই কারণে আসলে 2 মানে দুইটা সংখ্যা হবে। যেমন আমি মনে করি যে আমি এখানে লিখে রাখলাম যে 1 এবং 2। কাউকে যদি বলতে বলে যে এটা গণনা করো, সে কিন্তু বলবে 1 2, মানে 1 এবং 2 মিলে এটা কিন্তু 2টা। ঠিক আছে? ফলে এই 2টা এখানে না লিখে এই 2 এর মধ্যে আমাকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে আমাকে লিখতে হবে 1 2। এবং সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রধান শক্তি স্তরের যে কোয়ান্টাম সংখ্যার মান আমার প্রধান মান যে 3 ছিল এটাও কিন্তু 3, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3। আমি টোটালি মনে পারছি কয়টা? 3টা। অন্যদিকে আমার n এর মান ছিল কয়টা? 3টা। ফলে এই 3 এর জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 2 হয়েছে। এখন কথাটা এটা কেন হলো, কেউ হয়তো বলতে পারে স্যার এটা এমন হতো না যে এখানে শূন্যটা হলো না 1 2 3 1 2 3, তাও তো 3টা জিনিস। হ্যাঁ, এটা একটা ব্যাপার, কিন্তু আমাকে বলা হয়েছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা নিতে হবে 0 সহ n-1। এক্ষেত্রে আমাকে শূন্যটা সেই কারণে কাউন্ট করে নিতে হবে, সেক্ষেত্রে এখানে 3টা হবে না। অন্যদিকে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের তৃতীয় কক্ষপথে কতটা উপশক্তি স্তর হতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন আমি বলতে পারি যদি আমার n সমান 0 হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো সেটা নির্দেশ করে হচ্ছে 3s অরবিটাল। অন্যদিকে যদি n সমান আমার 1 হয় সেটা আমি বলতে পারবো যে সেটা হচ্ছে 3p অরবিটালকে নির্দেশ করবে। আর যদি l সমান 2 হয় সেক্ষেত্রে আমি 3d অরবিটালকে নির্দেশ করবে। অন্যদিকে এখানে যদি l সমান 3 আসে নাই, l সমান 2 এর জন্য আমার 3d অরবিটাল, যদি l সমান 3 আসতো তাহলে সেটা 3f অরবিটালকে নির্দেশ করতো। যদি 3f আসলে হয় না, কারণ আমরা জানি এটা আসলে 4 যদি হতো সেক্ষেত্রে আমার হচ্ছে 4f অরবিটাল, এই কারণে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝলাম। এবার আমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটার নাম হচ্ছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি?
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারছি এম দ্বারা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয়। অর্থাৎ একটি পরমাণু যদি আমাদের চৌম্বক ক্ষেত্রে অবস্থান করা যায়, তাহলে তার ইলেকট্রনগুলো বিভিন্ন যে উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তরের ভিতরেও তার আবার ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস ঘটে। সেই কারণে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জানা প্রয়োজন। কিভাবে? আমি জানি যে অন্তত পি অরবিটাল আবার 3 প্রকার আছে, px py pz। আমরা যে অক্ষ 3 ভাবে দেখানো হয় সেটা হচ্ছে যে x y z। ফলে এই পি অরবিটাল আবার কিন্তু 3 দিকে বিভক্ত হতে পারে। সেটা হচ্ছে যে px py pz। অর্থাৎ 3p থেকে যে লেখা যাবে বা p থেকে যে px py pz এই বিষয়টা যে সৃষ্টি হয়, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বলা হয়েছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর যখন আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করেছে, অন্যদিকে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর আবার কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে। সেটা হচ্ছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার এনটাকে দিতে হবে, হিসাব করতে হবে -l 0 সহ প্লাস l। এইভাবে আমার মানটাকে নিতে হয়। আচ্ছা, এইভাবে মানটাকে লেখার স্টাইল বললাম, কিন্তু আমি হিসাবটা করবো কিভাবে? সেটা হচ্ছে যে m সমান আবার লেখা হয় সেটা হচ্ছে 2l + 1। m সমান লেখা হবে 2l + 1। ওকে, সেক্ষেত্রে আমি যদি এখানে l এর মান 0 বসাই, l এর মান যদি 0 বসাই, তাহলে 2 × 0 + 1, তাহলে আমার মান আসবে কত? 1। এটা একটা বিষয়। এই কারণে কি হলো যে এখানে 1 যখন আসলো, তার মানে কি তার কোনো দিক নাই, সে এক প্রকার। তার মানে আমি বলতে পারি যে l সমান 0 হলে পারে সেটা s অরবিটাল হয় এবং s অরবিটালের আকার হয় এবং s অরবিটালের কোনো দিক বিন্যাস ঘটে না। অন্যদিকে যদি আমি এখানে l সমান 1 নেই, এটাকে l সমান যদি 1 ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 একে 2 আর একে 3। এই কারণে আমি দেখতে পাচ্ছি l সমান যখন 1 তখন p ছিল এবং এই p কয়ভাবে বিভক্ত হতে পারে? 3 ভাগে। এই p যে 3 ভাগে বিভক্ত হয় সেটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি, px py pz। অনুরূপভাবে যদি আমি l এর মান এখানে 2 নিই, তাহলে আমি এখানে 5 পাবো। সেক্ষেত্রে l এর মান 2 আমি কখন ব্যবহার করছি? যখন l সমান 2, তখন সেটাকে d কে নির্দেশ করে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে d অরবিটাল আবার 5 ভাগে বিভক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে dxy dyz dzx dx² y² dz²। এটা আমরা জানি। ফলে এইভাবে আমরা কি বলতে পারি যে আমার যদি জানা থাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান, সেক্ষেত্রে একটা অরবিটাল কত দিকে বিভক্ত হতে পারে সেটা কিন্তু আমরা যাচাই করতে পারবো। এভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্ণয় করতে পারি। তবে আমাদের এই যে 5টা মান আসছে, এই মানটাকে কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নিয়ম মেনে চলতে হবে। সেটা কিন্তু আমি আগে লিখছিলাম কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে যে -l সহ 0 সহ +l। অর্থাৎ এই 5কে আমরা মাঝে 0 দিয়ে আমরা 5টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে যে -1 0 +1 +2। এভাবে যদি আমার 3 হতো, সেক্ষেত্রে 3 এর জন্য আমি কিভাবে বিভক্ত করব? সেটা হচ্ছে এটা তো 5 এর জন্য বিভক্ত করা হয়েছে, সেক্ষেত্রে আমার 3 এর জন্য কি হতো? 3 এর জন্য বিভক্ত হতো সেটা হচ্ছে যে -1 0 +1। এভাবে আমরা বিভক্ত করতে পারবো, যেখানে এটা যদি px কে নির্দেশ করে, তাহলে এটা py কে নির্দেশ করে, তাহলে pz কে। তবে এটা বাধ্যতামূলক নয়, ইচ্ছা করলে +1 কিন্তু px কে নির্দেশ করতে পারে, বা 0টাও কিন্তু এক্ষেত্রে px কে নির্দেশ করতে পারে। যাই হোক, একটা সিকোয়েন্সে যদি বলে, তাহলে এটা px, এটা py, এটা pz। অনুরূপভাবে এটা dxy dyz dzx dx² y² dz²। এভাবে আমরা বিষয়টাকে বলতে যে বিষয়টা আলোচনা করবো সেটার নাম হচ্ছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা বোঝার আগে আমি যে বিষয়টা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে p6 6টা ইলেকট্রন আছে এবং এই 6টা ইলেকট্রন 3টা ভাগে ভাগ হয়ে গেল, px py p2, এবং প্রত্যেকে 2টা করে ইলেকট্রন আমি লিখলাম। কারণ আমি জানি কি যে কোনো অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 2টা ইলেকট্রন তো সর্বোচ্চ থাকতে পারে, তারা ওই ইলেকট্রন 2টাতে পরস্পরের কাছাকাছি থাকবে, তখন কীভাবে থাকবে? সেটা হচ্ছে দেখতে পাচ্ছে জোড়বদ্ধ অবস্থায় আছে। কিন্তু জোড়বদ্ধ অবস্থায় থাকলে পারো তাদের ঘূর্ণনের দিক কিন্তু ভিন্ন হবে। অর্থাৎ প্রতিটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবার সময় সে আবার তার নিজ অক্ষে হয় ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরতে থাকে। এই ঘোরার দিকটাকে প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যাটাকে আমি ইউজ করবো সেটার নাম হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা।
স্পিন কোয়ান্টাম সংখ্যা এর দ্বারা প্রকাশ করা হয় এবং এর সমান লেখা হবে পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফ। এই পজিটিভ এবং নেগেটিভ মানে এটা বোঝায় না যে সেটা কোনো বিষয়ের অর্ধেক, আসলে এটা দিক অর্থে সেটা বোঝানো হয় যে আমি কোনো একটা ঘটনা বা আমি কোথাও বের হলাম, রুম থেকে বের হলাম বা কোথায় বের হলাম, বামে যাবো না ডাইনে যাবো, সেটা বোঝাতে অর্থে আমার সম্ভাবনার অর্ধেকে অর্থে ব্যবহার হচ্ছে। আসলে ঘড়ির কাঁটার দিকটা যদি আমি পজিটিভ ধরি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক সেক্ষেত্রে নেগেটিভ ধরতে হবে। এটা এমন না যে সবসময় আমার ঘড়ির কাঁটার দিককে পজিটিভ ধরতে হবে। আমি যদি ঘড়ির কাঁটার দিককে নেগেটিভ ধরি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিককেও পজিটিভ ধরা যায়। এটা দ্বারা বোঝা যায় যে আমি এখানে উপরের দিকে যে ইলেকট্রন আছে সেটাকে যদি আমি প্লাস হাফ দ্বারা নির্দেশ করি তাহলে নিচের দিকটাকে মাইনাস হাফ, অথবা আমি উপরের দিকে যেটা যাচ্ছে সেটাকে যদি মাইনাস হাফ দ্বারা প্রকাশ করি নিচের দিকে আমি যাটাকে আমি বলবো হচ্ছে প্লাস হাফ। এভাবে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরছে সেটা জানতে পারি। তবে একটা কথা সেটা হচ্ছে যে প্লাস হাফ এবং মাইনাস হাফ কখনোই শুধু প্লাস দ্বারা নির্দেশ করবে না যে সেটা ঘড়ির কাঁটার দিকেই যাবে। প্লাসও ঘড়ির কাঁটার দিকে হতে পারে বা মাইনাস হতে পারে, তবে মাইনাস যদি ঘড়ির কাঁটার দিকে হয় অবশ্যই প্লাসটা বিপরীত দিকে বা উল্টো ক্রমে। উল্টোটা আমার বুঝে নিতে হবে যদি প্লাসটা ঘড়ির কাঁটার দিকে হয় সেক্ষেত্রে মাইনাসটা, মানে এটা বোঝা যায় যে একটা যেদিকে ধরবো তার অন্যদিকে আমরা তার বিপরীত দিকে ধরবো। আজকের ক্লাস আমি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো উদ্দীপক নিয়ে আলোচনা করলে আরও বোর্ড কোশ্চেনের এই সলিউশনটা আরও ভালো মতো বুঝতে পারবো।